আর কথায় কথায় চোর ডাকাত বলা এছাড়া কোনো মুখের ভাষা নেই। কত মানুষের উপর অত্যাচার, বাংলা ভাষীদের উপর অত্যাচার। এই ভিডিওটা যখন পোস্ট হবে তখন 21শে জুলাই হয়তো শেষ হয়ে যাবে বা 21শে জুলাইয়ের ভাষণ হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু এই ভিডিওতে কুণালবাবু এমন কিছু কথা বলে গেছেন যেটা আমাদের পশ্চিমবঙ্গবাসীকে পুরো ইমোশনাল করে ফেলবে এবং পশ্চিমবঙ্গবাসীর মুখে কান্না চলে আসবে, বুক চিরে যাবে এবং কোথ থেকে গু গলে গলে পড়বে। তো চলো আজকে ওদের গুটা আটকে নাও আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেন 21শে জুলাই সচিত্র পরিচয়পত্রের জন্য? আজকে আপনার কাছে, আমার কাছে, আমাদের সবার কাছে যে সচিত্র পরিচয়পত্র আছে, ওটা সেই 1993 সালের 21শে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের অবদান আর 14 জন শহীদ, 13 জন শনাক্ত, একজনকে শনাক্ত করা যায়নি। 14 জন শহীদের রক্তের বিনিময়ে পাওয়া সচিত্র পরিচয়পত্র শুধু বাংলা না, ভারতবর্ষের বুকে ইতিহাস হয়েছিল। তো কি হয়েছিল সেই 21শে জুলাই কুণালবাবুর মুখে শুনে আমাদের পেছন থেকে এবং চোখের জল গড়িয়ে পড়ছে। আমরা কি করতে পারি সেদিন সচিত্র পরিচয়পত্রের জন্য মহাকরণ অভিযান চলছিল এবং সেই অভিযানে গুলি, বন্দুক, বারুদ এইসব ছিল। ওটা কী ধরনের অভিযান চলছিল এবং সেই অভিযানে আজকে যারা প্রথম সারির নেতা তারা একটাও কেউ মারা যায়নি, মারা গেছে সাধারণ কংগ্রেসের যুবকর্মীরা। আজকে এই যে ফিরহাদ হাকিম, পার্থ চ্যাটার্জি, বহু নেতা আছে, তারা কিন্তু কেউ মারা যায়নি। মমতা ব্যানার্জি তিনি নিজেও মারা যাননি। সিপিএমের যদি উদ্দেশ্য ছিল যে এই আন্দোলনটাকে দমানো, তাহলে প্রথমে আন্দোলনের মাথাকে দমিয়ে দিলে হয়তো আন্দোলনটা দমে যেত, কিন্তু না, এরা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য নিজেদের লোকের উপরে নিজেরাই হয়তো গুলি চালিয়েছে। তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। সিপিএম বলে সমাজ বিরোধীরা আক্রমণ করেছিল, সিপিএম বলে পুলিশকে আক্রমণ করেছিল। সেদিন পুলিশ হসপিটাল থেকে শুরু করে শহরের কোনো হাসপাতালের একজন পুলিশেরও ইনজিওর্ড হওয়ার রেকর্ড ছিল না। একতরফা ঠান্ডা মাথায় হত্যার রাজনীতি হয়েছে, গণহত্যা হয়েছে, যাতে কেউ সিপিএম এর বিরুদ্ধে আর কথা বলার ভবিষ্যতে দেখাতে পারে। একদম একদম ঠান্ডা মাথায় এটা প্ল্যান করা হয়েছে। সেই জন্য তো যখন সিপিএম সরকার গুলি চালালো তখন গুলিগুলো তৃণমূলের বর্তমান যেসব এখন প্রথম সারির নেতা তাদের কারোর গায়ে লাগেনি, তাদের গায়ে এতটুকু পর্যন্ত আঁচড় লাগেনি। মুখ্যমন্ত্রী তিনি তো সেই পুলিশের গাড়িতেই পালিয়েছিলেন। আমরা যতদূর পড়েছি 21শে জুলাই সম্পর্কে, এই মুখ্যমন্ত্রী যিনি পুলিশের গাড়িতে গেছিলেন, সেই পুলিশ তারই দলের কর্মী সমর্থকদের উপরে গুলি চালিয়ে 14 জনকে হত্যা করেছিল। কুণাল ঘোষের কথায় একজনকে নাকি শনাক্ত করা যায়নি। তো উনি তখন একজন বড় মাপের সাংবাদিক ছিলেন, তিনি সাংবাদিকতা করছিলেন, তিনি হয়তো জানেন অনেক কিছু, কিন্তু তিনি এটা বললেন না যে তৃণমূলের একটা বড় মাপের নেতা কেন মারা যায়নি, সেই গরিব ঘরের লোকগুলো কেন মারা গেছে। তারপর আমি সাংবাদিকতা এসে গেছি 21শে জুলাই 1993। আমি তখন আজকাল পত্রিকায়, আমার দায়িত্ব ছিল সারাদিন মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন তার কভারেজ। আজকাল পত্রিকাটাও মানে ভারতবর্ষের যে সংবাদ মাধ্যম বা সংবাদপত্রগুলো আছে তারাও কিছু কিছু জনকে অ্যাপয়েন্ট করেছিল যে মমতা ব্যানার্জির সারাদিন তিনি কি করেন সেগুলো দেখতে। তো কেউ জাননি, শুধু আজকাল পত্রিকার কুণালবাবু তিনি ওই দায়িত্বটা ভালোভাবে নিয়েছিলেন এবং ওই দায়িত্ব নেওয়ার পরে তিনি সারদা নামক একটা চিটফান্ডের সাথে মিশে যান। তারপরে তিনি দেখেন যে গৌতম কুণ্ডু, যিনি রোজভ্যালির কর্ণধার, তার সাথেও তার একটা গভীর যোগাযোগ স্থাপন হয় এবং সেই সারদার থেকে টাকা এনে উনি যে প্রতিদিন সকালে তার বাড়িতে যেতেন, ওখানে গিয়ে দিয়ে আসতেন যে ভোটে খরচা হবে। তো আমার সাদা মনে একটাই প্রশ্ন, যে তৎকালীন আজকে যেরকম তৃণমূল সরকার ক্ষমতায় আছে বলে ডিম ভাত খাওয়াচ্ছে, তৎকালীন কংগ্রেসের যে যুব দলটা ছিল সেই দলে ফান্ডিং করতো কে? এত যে আন্দোলন সংগঠিত করা হতো, এত মানুষ মারা যেত, তাদের পরিবারকে কিভাবে দেখতো? নাকি দেখতো না? মনে হয় যে মারা গেছে সে গেছে, যার গেছে তার হারিয়েছে, এনাদের কি? হরে কৃষ্ণ। ফলে আমি সকালেই পৌঁছে গেছিলাম ওনার বাড়ি। আজকে কুণালবাবু বলছেন যে 21শে জুলাই যেই আন্দোলনের মাধ্যমে যে শহীদরা যে তাদের কথা মতো শহীদ, সেই শহীদরা যে প্রাণ হারিয়েছিল তার মাধ্যমে আজকে নাকি আমাদের হাতে সচিত্র পরিচয়পত্র এসছে। তো এটা আমি মেনে নিচ্ছি, কারণ হয়তো হতেও পারে, আমাদের তো তখন জন্ম হয়নি, আমরা জানি না। তো একটা কথা আমি এখানটায় জানতে চাইছি, তাহলে এই যে সিঙ্গুরে তাপসী মালিক মনে আছে? তো সেই তাপসী মালিকের যে রহস্য মৃত্যু হয়েছিল, তার মৃতদেহটা নিয়ে মমতা ব্যানার্জি যে
ঘৃণ্য রাজনীতি করেছিলেন, সেই রাজনীতিতে আজকে তো তিনি ক্ষমতায় আছেন, তো সেই তাপসী মালিক তার যে সঠিক বিচার সেটা আজ পর্যন্ত হয়নি। কিন্তু রাজনীতি করার সময় তার মৃতদেহটা মমতা ব্যানার্জির খুব দরকার ছিল, তাই সেই মৃতদেহ নিয়ে তিনি গোটা ঘুরে ঘুরে বিক্ষোভ জানাচ্ছিলেন। আজকে ক্ষমতায় থেকেও তিনি তার বিচার করেননি। তাহলে তাপসী মালিকের বাবা কি বলবে যে তার মেয়ের আজকে বিচার না হওয়ার পেছনে কি মমতা ব্যানার্জির হাত আছে? আজকে যদি আমরা মেনে নিই যে সচিত্র পরিচয়পত্র সেটা মমতা ব্যানার্জির জন্য এবং শহীদদের জন্য আমরা পেয়েছি, তাহলে আমরাও বলবো যে তাপসী মালিকের মৃত্যুর পেছনে মমতা ব্যানার্জির হাত আছে, তাই তিনি সেটাকে তদন্ত করতে চান না। যদি কেঁচো করতে গিয়ে কেউটে বেরিয়ে যায়। সকাল থেকে তখন মানিকদা ছিলেন, আর মমতাদের সেই ঐতিহাসিক টেলিফোন নাম্বারটা ছিল, শেষটা 3000 ল্যান্ডলাইন। মানিকদা সকাল থেকে ফোন ধরছেন বিভিন্ন জায়গা থেকে, তখন তো হাতে হাতে ফোন নেই। ট্রেন অবরোধ করে দিয়েছে, গাড়ি ভাঙচুর করছে, রাস্তা আটকে দিয়েছে, ইট মারছে, পাথর মারছে, অর্থাৎ আসতে দেবে না। তোমরা আমার যারা দর্শকরা আছো এবং যারা আমাকে দেখো, তারা একটা কথা মন থেকে বলো তো, যে মমতা ব্যানার্জি আজ পর্যন্ত যত আন্দোলন করেছে, সে আন্দোলনগুলোর ফলাফলটা কী হয়েছে বা সেই আন্দোলনগুলোর উপকারিতাটা কী হয়েছে, সেটা আমাদেরকে একটু জানাবে তো। যদি কেউ বলতে পারো তাহলে আমরা অনেক খুশি হব। আজকে বাংলা ভাষা নিয়ে আন্দোলন হচ্ছে, কারণ বাংলা ভাষাকে অপমান করেছে আমাদের দেশের অন্যান্য রাজ্যগুলো। মমতা ব্যানার্জি কলকাতাতে তিনি মিছিল করছেন, মিটিং করছেন, ভাষণ দিচ্ছেন, তার তো উচিত দিল্লিতে গিয়ে মিটিং করা, মিছিল করা এবং দিল্লিকে নাড়িয়ে দেওয়া উচিত। তিনি পশ্চিমবঙ্গে করছেন এবং পুলিশের প্রোটেকশনে করছেন। ভয়টা কোথায়? দিল্লি যেতে ভয়? যদি আবার কেসগুলো ইডি দিয়ে খুলিয়ে দেয়, সিবিআই দিয়ে খুলিয়ে দেয়। আজকে 21শে জুলাইয়ের নামে যে প্রহসন হচ্ছে, সেই প্রহসনে মুখ্যমন্ত্রীও তার একজন ভাগিদার। তো তিনি অনেক নাটক, অনেক খেল দেখাবেন। এই যে বাংলা ভাষা, এই বাংলা ভাষাকে যারা অপমান করেছে, যারা এই বাংলা ভাষাভাষী মানুষদেরকে হ্যারাস করছে, মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে সেটা সবথেকে বড় কথা নয়, কিন্তু ভোটের সময় যে ভোটে প্রচার করা নিয়ে একটা যে তার টপিক পাওয়া গেছে, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। কারণ আমাদের যে এই দয়াময়ী মুখ্যমন্ত্রী, তিনি কখন কি করে বসেন সেটা সাধারণ মানুষ বুঝতে পারে না। সাধারণ মানুষ তখনই বোঝে যখন ঘটনাটা ঘটে যায়। কারণ তিনি 26,000 জনের চাকরিতে নিয়োগ করিয়েছিলেন, কেউ বুঝতে পারেনি এর মধ্যে তিনি এত চুরি করে রেখেছেন। যখন কোর্ট এই জিনিসটাকে রিজেক্ট করে দিল যে পুরো প্যানেলই বাতিল, তখন আমরা বুঝতে পারলাম যে মরার উপরে খাড়ার খাড়া মমতা ব্যানার্জি নিজেই তৈরি করেছেন। এখন তিনি বলছেন আমি জানি না, আমি শুনিনি, আমি দেখিনি। তো ভাই দেখেছে কে? মেয়র রোডে সেদিনকে স্টেজটাই করতে দেয়নি, স্টেজ করতে দেয়নি। একদিকে জনসমুদ্র, মুখোমুখি পুলিশ, মাঝখানে একটা ম্যাটাডোর। বর্তমানে তৃণমূল সরকার তারা ক্ষমতায় আছে বলে সব রাস্তাগুলো দখল করে স্টেজ বানিয়ে প্রোগ্রাম করছে, ভাষণ দিচ্ছে, বহুত কিছু করছে। আমরা কিছুদিন আগে দেখলাম যে মদন মিত্র মহাশয়, তিনি রাস্তায় একটা স্টেজ বাঁধিয়ে তিনি অনেক ভাষণ দিচ্ছিলেন। কুণাল ঘোষ বাবু, তিনি অনেক সময় ঘরের ভেতরেই ভাষণ দেন। তো উনি পত্রিকার মানুষ, তো উনি বোঝেন যে সাধারণ মানুষের অসুবিধাটা কেন হবে। সেদিনকে ওইটা পাবলিকের রাস্তা ছিল, কোনো পার্টির বাপের রাস্তা ছিল না, তাই স্টেজ করতে দেয়নি। মাদারের বাচ্চা। রোডের দিকে গেলেন, কাউন্সিল হাউস স্ট্রিটের সামনে উল্টো দিক থেকে একটা স্কুটারে সৌগত রায় আসছে, ধুতি টুতি সব খোলা, এলোচ্ছে রাস্তায়। সৌগত রায় শুধু রয়েছেন স্কুটারের পেছনে, তার ধুতি টুতি সব পেছনে রাস্তা দিয়ে আসছে। কি সৌগতদা এই অবস্থা? মমতা তুমি ওখানে যেও না, মারছে, মঞ্চ ভেঙে দিয়েছে। দেখো কুণালদা, তখন ওইখানে সিপিএম সরকার যুদ্ধ করেছিল বা সিপিএম সরকার তোমাদের উপরে গুলি চালিয়েছিল, লাঠিচার্জ করেছিল, তাই সৌগত রায়ের ধুতি খুলে গেছে। আমরা এর আগেও দেখেছি যে সৌগত রায় তিনি এমনি একটা আন্ডারওয়্যার পরে সুইমিং পুলে ভেসে থাকতে তিনি পছন্দ করেন। তো ধুতি খোলাটা তার কাছে কোনো বড় ব্যাপার নয়, ধুতিতে আর এমনিতেও খুলে যায়। তো এখন তো তিনি আবার ধুতি পরা ছেড়ে দিয়েছেন। তারপরে এখন তিনি অনেক দামি দামি কুর্তা পাজামা পরেন, কারণ তৃণমূলের ঔরসে তার অনেক টাকা হয়েছে। তিনি এখন সভাতে বসে সিগারেট খান, তিনি সিগারেটের জন্য প্রচার করেন। একজন সাংসদ হয়ে তিনি যদি কোনো একটা ভরা সভায় বা ভরা মঞ্চে সেখানে বসে বসে সিগারেট টানতে পারেন, তাহলে তখন তার মানসিকতা আরও কত খারাপ ছিল। তখন তিনি হয়তো নেশার ঘরে ছিলেন, তাই তার ধুতি খুলে গেছিল। সেটা বড় কথা নয়। লড়াইটা কিন্তু লড়েছিল আমাদের সহকর্মীরা, জীবন দিয়ে মাঠে ময়দানে। সেসব দিনের কথা স্মরণ করে এই দিনটিকে আমরা শহীদ দিবস, মামাটি দিবস হিসেবে উৎসর্গ করি। মিথ্যে দিদি, মিথ্যে, পুরো সম্পূর্ণ মিথ্যে কথা। লড়াইটা লড়েছিল তৎকালীন যুব কংগ্রেসের নেতারা,
যারা এখনও যদি বেঁচে থাকতো, যারা কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত, তারা এই চোর তৃণমূল কংগ্রেসের হয়ে কখনো জীবন দিত না। তৃণমূলে বর্তমানে যখন লোকগুলো মারা যাচ্ছে বা তৃণমূল নেতাদেরকে খুন হতে হচ্ছে, তোমরা একটুখানি ভালো করে খোঁজ নিয়ে দেখবে যে নিজেদের মধ্যে কেউ তোলাবাজি নিয়ে মারা যাচ্ছে, কেউ চুরি করা নিয়ে মারা যাচ্ছে, কেউ দাঙ্গা করে মারা যাচ্ছে, এইরকম করে, বা কেউ পাবলিকের হাতেও মার খেয়ে মরে যাচ্ছে। কারণ এত ঔদ্ধত্য সাধারণ মানুষ নেবে না। সিপিএম সরকার যাওয়ার সময় মমতা ব্যানার্জির উপরে অত্যাচার করেছিল, এটা সত্যি কথা, কিন্তু বর্তমান সময় মমতা ব্যানার্জি সিপিএমের 3 গুণ উপরে চলে গেছে। সিপিএম যদি চোর ছিল, মমতা ব্যানার্জি হচ্ছে ডাকাত। সিপিএম যদি খুনি হয়, মমতা ব্যানার্জি হচ্ছে সুপারি কিলার, কারণ সে মানুষকে দেখে দেখে মারছে এখন। কে হিন্দু কে মুসলিম, মুসলিমদের একটা আঘাত হলে সঙ্গে সঙ্গে চাকরি আর 10 লক্ষ টাকা, হিন্দুদের আঘাত হলে 1 লক্ষ টাকা, সাথে রেশনের চাল, খাবি খা নাহলে মরে যায়। শহীদদের স্মরণে 21শে জুলাই শহীদ সহ সমস্ত শহীদদের স্মরণে মামাটি মানুষ দিবস এবং গণতন্ত্র দিবস হিসেবে আমরা পালন করে থাকি। আচ্ছা, তাহলে ইন্দিরা গান্ধী যখন দেশে ইমার্জেন্সি ঘোষণা করেছিল, তখন বিজেপি সরকার যখন সেটাকে কালা দিবস হিসাবে পালন করতে চেয়েছিল, তখন তোমার কোথায় জ্বালা ধরেছিল? আজকে যদি তোমার এই 14 জনের জন্য পশ্চিমবঙ্গে অর্ধেক স্কুল বন্ধ থাকে, অর্ধেক বাস তোমরা নিয়ে যাও, পশ্চিমবঙ্গের প্রাইভেট বাসগুলো 21শে জুলাই মঞ্চে না গেলে তাদের আবার পারমিট চেক হবে, তাদের ট্যাক্স চেক হবে, তাদের ইন্স্যুরেন্স চেক হবে। আমরা সব জানি, আমরা ভালো করেই জানি যে 21শে জুলাইটা কী করে হয়। সাধারণ মানুষের গলায় পা তুলে এই 21শে জুলাই পালন হয়। যখন 21শে জুলাইয়ের কথা ঘোষণা হয়ে গেছে, তখন সব স্কুলগুলো ছুটি দিয়ে দিয়েছে, কেউ বলছে আমরা অনলাইন ক্লাস করব। তো ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করে, সাধারণ মানুষকে বিপদে ফেলে আজকে এই 21শে জুলাই হচ্ছে, শহীদদেরকে স্মরণ করছে। কিন্তু একটা জিনিস মানতেই হবে যে মমতা ব্যানার্জি কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী। এই যারা যাবে ওই 21শে জুলাইয়ের মঞ্চে মিথ্যা ভাষণ, মিথ্যা প্রতিশ্রুতি, ঢপবাজি শুনতে, তাদের জন্য কিন্তু ডিম ভাত সবসময় রেডি থাকে। তো তারা ডিম ভাত খাবে, কলকাতার ভিক্টোরিয়া দেখবে, ময়দান দেখবে, তারপরে চলে আসবে বাড়ি। ঘরে এসে গ্রামে বলবে কলকাতা ঘুরে এলাম, কলকাতা। शाबाश बेटा, बहुत बढ़िया। অনেকে আপত্তি জানায়, তাদের আমি বলি, তারা যখন নবান্ন অভিযান করেন পুলিশের পারমিশন ছাড়া, তখন আপত্তিটা কোথায় থাকে? পুলিশের কি পারমিশন পাবে? পুলিশ হচ্ছে তৃণমূল সরকারের দলদাস এবং কৃতদাস। তুমি আজকে বলছো যে অনেকের অসুবিধা আছে, হ্যাঁ আমার অসুবিধা আছে। আমি অফিসে কাজ করি, আমি অফিস যাব কী করে? ট্রেনে ভিড়, বাসে ভিড়, বাসগুলোকে সব নিয়ে গেছো, তো এইখানে মানুষের অসুবিধা হচ্ছে, তাই মানুষ বলবে না? এটা বলাটাও পাপ, বলাটাও দোষ। আজকে যদি সচিত্র পরিচয়পত্র এটার জন্য যদি তুমি লড়াই করেছিলে, তাহলে আজকে ই ভোট করে দাও। ই ভোটের মাধ্যমে নির্বাচিত করা হবে সাধারণ মানুষকে। একটা মানুষের একটা মোবাইল নাম্বার, সে একটা নাম্বার থেকে সে ভোট দিতে পারবে। একটা মানুষের 2টো নাম্বার হবে না। তো এটা যখন কেন্দ্র সরকার চাইছে, তখন তুমি বলছো না, কারণ বাংলাদেশিরা তো ধরা পড়ে যাবে, তাই মমতা ব্যানার্জি চাইছেন না। প্যারালাল প্রোগ্রাম করতে গিয়ে তাদের প্রোগ্রাম করতে হয়, কই তাদের যখন সেন্ট্রাল প্রোগ্রাম থাকে, আমরা তো প্যারালাল প্রোগ্রাম করি না। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, দেখা উচিত। প্রথমে দিদি মেনে যাও যে এটা তৃণমূল কংগ্রেসের কোনো প্রোগ্রামই নয়। আর তৃণমূল কংগ্রেসকে দেখে যদি কেউ শিক্ষা নিতে চায়, তাহলে তাকে প্রথমে মেয়েবাজি করতে হবে, তারপরে মদ খেতে হবে, তারপরে চুরি করা জানতে হবে। দিলে গিয়ে তৃণমূল কংগ্রেসের আদর্শে সে অনুপ্রাণিত হতে পারবে। কারণ তৃণমূল কংগ্রেসের ভেতরে কেউ পর্নোগ্রাফি ভিডিও বানায়, সেরকম নেতাও আছে। আবার তৃণমূলের সে ফিরহাদ হাকিমের পেছনে দাঁড়িয়ে সভাতে ভাষণও দিচ্ছে। তো তৃণমূল নেতাদের সাথে যে কার কী সম্পর্ক, সেটা আমরা বুঝতে পারি না। কারণ তৃণমূল নেতারা এক কথা বলে আর পেছন দিকে আরেক কিছু করে। পার্থ চ্যাটার্জি এবিপি আনন্দে বললো বড় একা, জীবনে বড় একা, মনটা হাউ হাউ করে। কিন্তু পরক্ষণে জানা গেল যে একটা ডাবুক ডুবুক বান্ধবী রেখেছিল অর্পিতা, যার জন্য বিদেশ থেকে খেলনাও আনিয়েছিল। এবং পার্থ চ্যাটার্জির যে খাটের তলা থেকে বিশাল কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, সোনা উদ্ধার হয়েছে। তো সেগুলো, সেই আদর্শে কি অনুপ্রাণিত হতে বলছো? কেষ্টর মতো গরু চুরি করে বিক্রি করতে বলছো, নাকি বালুর মতো রেশন চুরি করে বিক্রি করতে বলছো? এই আদর্শে কি অনুপ্রাণিত হতে বলছো? এই আদর্শে কাউকে অনুপ্রাণিত করো না, তাহলে পুরো দেশই শেষ হয়ে যাবে। আর কথায় কথায় চোর ডাকাত বলা, এছাড়া কোনো মুখের ভাষা নেই। কত মানুষের উপর অত্যাচার। দেখো, যেরকম কানাকে কানা বলতে নেই, যেরকম খোঁড়াকে খোঁড়া বলতে নেই, সেরকম চোর ডাকাতেরও চোর ডাকাত বলতে নেই। দেখো, চোরকে, তৃণমূলকে যদি চোর বলা হয়, তাহলে চোরেদেরও অসম্মান করা হবে। চোরেরা নিজেদের পেট চালানোর জন্য তারা চুরি করে, কিন্তু তৃণমূল সরকার শখে চুরি করে। এটা, এই দুটোর মধ্যে বিশাল ফারাক আছে। তৃণমূল সরকারের সাথে যদি চোর ডাকাতদের তুলনা করা হয়, তাহলে ওটা খারাপ হবে। যে করছো সে ভাই আর করো না। আমি আমাদের বিরোধী দলনেতাকেও অনুরোধ জানাবো যে ওদের সাথে চোর ডাকাতের তুলনা করো না, ওদের সাথে মাতাল, রাঁড়বাজি, এইসব যে ভালো ভালো যে কাজগুলো আছে সমাজসেবামূলক, এগুলোর সাথে তুলনা করো। দিলে গিয়ে এদের নেতাদের খুব ভালো একটা পজিশনে আমাদের ওঠানো যাবে। বাংলা ভাষীদের উপর অত্যাচার, আমি সব ভাষাকে সম্মান করি এবং আমরা সব সম্মান করি সমস্ত রাজ্যের মানুষকে, কিন্তু এর মানে এটা নয় যে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে পুরে দিতে হবে।
যাক গিয়ে সেসব কথাগুলো আগামীকাল মিটিং আছে, কালকে বলা যাবে। বন্ধুরা, তোমাদেরকে আমি বললাম না যে মমতা ব্যানার্জি যে 21শে জুলাই সভাটা অনুষ্ঠিত করে, সেই সভাতে অ্যাকচুয়ালি কোনো রকম কোনো ওইটা শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করুন এরকম কিছুই নয়। রক্ত ঋণ কীভাবে শোধ করবে? চুরি করে, ডাকাতি করে, খুন করে? তো ওটা কোনো শহীদ সমাবেশ নয়। ওটা হচ্ছে তৃণমূলের ঔদ্ধত্যের প্রতীক। ওটা হচ্ছে তৃণমূলের রাজনৈতিক কৌশল। একটা জায়গায় এনে মানুষজনকে জড়ো করে ভয় দেখিয়ে যা হোক করে, কারণ তার নেতাকেও বলতে শুনেছি যে বুথ থেকে যেসব নেতারা আছে বুথ স্তরে তাদেরকে 50 জন করে হলেও নিয়ে যেতে হবে, মানে মাঠ ভরানো কথা আর কি। সে ভয় দেখিয়ে হোক, তাদের উপরে অত্যাচার করে হোক, যা করে হোক, নিয়ে গেলেই হবে। তো এইরকম করে লোককে নিয়ে এসে ওখানটায় বসিয়ে তাদেরকে জোর করে শুনিয়ে, যদিও তাদের শোনার ইচ্ছা থাকে বা তারা কিছু বুঝতে পারে না পারে সেটা বড় কথা নয়, কিন্তু তারা যে এসছে এটাই বড় কথা। তৃণমূলের কিছু কিছু বিজ্ঞ বিচি আছে যাদের এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর ওপরে খুব ভরসা, তারা ভরসা করুক আমরা চাই, এবং তারা এই দিদির সাথে যেন শ্মশানেও চলে যায়। তো তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।